হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানতে চাও যে ম্যাম ক্লাস 11th থেকে আমাদের নিট বা জেন পাস এগুলোর প্রিপারেশান করা উচিত কিনা। মানে স্কুলের একটা চাপ প্রেশার থাকে, স্কুলের সিলেবাস থাকে, তো সেটার সাথে সাথে আমরা ক্লাস 11th থেকে নিট বা জেন পাসের প্রিপারেশান স্টার্ট করব কিনা। এবং এরকম কিছু স্টুডেন্টস আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে ক্লাস 11th এবং 12th যে স্টুডেন্টসরা আছে প্লাস যারা রিপিটার, মানে 12th পাস আউটের পর হয়তো 1 বছর বা 2 বছর হলো সে রিপিট করছে, বা তখন যখন 11-12-এ পড়ার সময় হয়তো নিট বা জেন পাস এই কম্পিটিটিভ এক্সামসগুলো দেওয়ার কথা ভাবেনি, কিন্তু তারপরে কোথাও হয়তো কোনো মানে গ্র্যাজুয়েশনের কোনো কোর্স বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে আছো তোমরা, কিন্তু চাইছো নিট এবং জেন পাসের প্রিপারেশান নিতে। এবার তোমাদের প্রশ্নটা ছিল যে কোন স্টুডেন্টসরা, মানে 11th 12th এবং যারা পাস আউট রিপিট করছো স্টুডেন্টরা, তারা কারা কিভাবে প্রিপারেশান নেবে যাতে তোমাদের জন্য সেই ক্লাসের মানে সেই সময়ে নিজেদের যে পড়াশোনাটা সেটাও ঠিকঠাক হতে পারে, এবং তার সঙ্গে আমরা প্র্যাকটিসের জন্য বা মানে প্রপার পার্টিকুলার এই এন্ট্রান্স এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিতে পারি। তো সেখানে দেখো আমার যেটা ডিসকাস করার, প্রথমে যদি আমি একদম যারা পাস আউট স্টুডেন্ট মানে রিপিটারদের দিয়ে শুরু করি, তো সেক্ষেত্রে তারা হাতে 1 বছর যে সময়টা পাচ্ছ, তো সেক্ষেত্রে তারা 11th এবং 12th অলরেডি কমপ্লিট করে রেখেছো সিলেবাসটা। এবার তোমরা অনেকেই থাকে যে যারা কোনো কলেজে ভর্তি না হয়ে 1 বছর শুধু ট্রাই করছে যে রিপিট করবে, এরকম অনেক স্টুডেন্টস হয়তো যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো এখন ক্লাস 12th-এ পড়ছো, ভেবে রেখেছো যে ক্লাস 12th-এর পরে 1 বছর গ্যাপ নিয়ে তোমরা আবার এন্ট্রান্স দেবে, বা এবছর যারা 12th পাস আউট হয়ে গেছো, হয়ে তোমাদের কাছে একটা বছর তোমরা গ্যাপ নিয়েছো, নিয়ে 2022-তেই তোমরা নিট বা জেন পাসের জন্য অ্যাপিয়ার করবে। এরকম প্রচুর স্টুডেন্ট আছো, আমার কোর্সেও অনেকে জয়েন আছো যারা, তারা এরকম রয়েছে। তো তোমাদেরও বক্তব্য হলো যে তাহলে কাদের কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত। তো যারা প্রথমে বলছি যে যারা পাস আউট স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে তারা 11th এবং 12th টোটালটা সিলেবাসটা তারা অন্তত 12th বেসিসে 11th বেসিসে বোর্ডের এক্সামে যে ধরনের কোশ্চেন্স আসে বা যেভাবে আমরা প্রিপারেশান নিই সেটুকু প্রিপারেশান তোমাদের কিন্তু কমপ্লিট। আমি বলছি না তোমাদের সব কিছু মনে আছে, কিন্তু এটা তো ঠিক যে কোনো একটা জিনিস প্রথম পড়ছো আর সেটা তুমি 2 বছর পড়ে নিয়েছো, তো তার মধ্যে কিছু তো ডিফারেন্স থাকবে, আমাদের মাইন্ডে কিছু কনসেপ্ট কিন্তু থাকবে, একেবারে জিরো আমরা হয়ে যাব না। তো সেক্ষেত্রে তাদের জন্য আমার যেটা মনে হয়, তারা 1 বছর সময় পেয়েছো। যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যে তারা গ্র্যাজুয়েশনের কোনো কোর্সে ভর্তি হওনি বা আদার্স কোনো ডিপ্লোমা বা কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন নাওনি, শুধুমাত্র ডেডিকেটেডলি নিট আর জেন পাসের জন্যই প্রিপারেশান নিচ্ছ, তো তাহলে তাদের কাছে একটা অনেকটা সময়, তারা অল্টারনেটলি কিন্তু 11th 12th-এর যে সিলেবাসগুলো রয়েছে সেটাকে তোমরা 11-12 হিসাবে তো আলাদা করে আর নেওয়ার কিছু নেই, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোরই টোটাল যতগুলো চ্যাপ্টার্স আছে সেটাকে ঠিক করে নাও যে আমরা কতদিনের মধ্যে বা মাসের মধ্যে টোটাল সিলেবাসটাকে একদম শুরু থেকে শেষ একবার কভার করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং কভার করার সময় তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ো, চ্যাপ্টার ওয়াইজ পড়ে যেরকম মক টেস্ট দাও কি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার সলভ করো, এগুলো মানে একদম থরলি করতে থাকো। কেন, তোমাদের কাছে খুব নতুন করে পড়ার কিছু নেই, জিনিসগুলো তোমাদের কাছে শেখা আছে, পড়া আছে, তোমরা জাস্ট রিভাইজ করতে থাকো। এবং রিভাইজটা কিন্তু এখনই মানে 1 বছর এরকমভাবে মানে ডিলে করো না, যেহেতু আমরা 2 বছর পড়েছি, আমরা 11-12 অলরেডি জানি, তো তাই জন্য নিটের বা জেন পাসের মাস কয়েক 2-3 আগে পড়ে নিলেই হয়ে যাবে। এই ভুল কনসেপ্টটা থেকে প্রচুর ভালো স্টুডেন্ট যারা ক্যাপাবেল তাদেরও কিন্তু এই ক্র্যাক করা থেকে তারা পিছিয়ে যাচ্ছে। তোমরা প্রথম থেকে এটা নিয়ে সজাগ থাকো এবং প্রিপারেশান নিতে থাকো, ওকে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তাহলে তাদের ক্ষেত্রে যারা পাস আউট স্টুডেন্ট, তাদের 11-12-এর সিলেবাসটা কমপ্লিট হয়ে আছে, তো তারা চ্যাপ্টার ওয়াইজ পড়ো, মক টেস্ট দাও, প্লাস আমার যেটা মনে হয় যে 2-3টে মতন চ্যাপ্টার পড়ে
চ্যাপ্টার ওয়াইজ অ্যান্সার সলভ করো এবং ওই 3-4টে চ্যাপ্টার পড়ে ফেলার পর সেই 4টে চ্যাপ্টারকে মিলিয়ে আবার মক টেস্ট দাও, হয়ে গেল। দেন তুমি আবার 1-2 চ্যাপ্টার ভালো করে পড়ো, করে ওই 2 চ্যাপ্টারের সব কোশ্চেন সলভ করো, মক টেস্ট দাও ওই চ্যাপ্টারের উপর টাইম ধরে, টাইম মেনটেন করে টেস্ট দাও। এবং তারপরে আবার একটা দিন সময় নাও যে তুমি প্রথম দিন থেকে যে 6টা চ্যাপ্টার কমপ্লিট করে এলে পুরো 6টা চ্যাপ্টারের আবার মক টেস্ট দাও। তো এরকম করলে কি হবে, তোমার প্রথম দিকগুলো রিভাইজ হতে থাকবে, আবার নতুন কিছু পড়বে। সেটা আমি নতুন পুরনো সব স্টুডেন্টদের জন্যই রেকমেন্ড করব। তো এভাবে প্রিপারেশান নাও এবং লাস্টে যে 2-3 মাস অবশ্যই আমাদের প্রতি সপ্তাহে প্রায় 2টো করে মক টেস্ট দেওয়া অবশ্যই দরকার। এবং সেটার জন্য তোমরা নিজেরা যারা সেলফ স্টাডি করছো, মানে অনেকের মনে হয় যে ইনস্টিটিউটে ভর্তি হতে হবে না, সেলফ স্টাডি করব কোনটা, তুমি যেখানে খুশি ভর্তি হও, যেখানে পড়তে যাও না কেন, তোমার সেলফ স্টাডি মাস্ট। তোমাকে দেখতে হবে যে তুমি সেলফ স্টাডির জন্য কতটা টাইম রাখতে পারছো। অনেক ইনস্টিটিউট বলবে তোমাকে যে এখানে যে অ্যান্সার্সগুলো করিয়ে দেওয়া হবে সেটাই থেকে কোশ্চেন্স আসবে, সেই এমসিকিউ থেকে কোশ্চেন্স আসবে। বিশ্বাস করো ওরকম কিছু হয় না। যারা টপ করে তারাও তাদের নিজেরা সেভাবে পড়ে প্র্যাকটিস করে তারা সেই কি বলা যায় জ্ঞানটা সেটা পেয়েছে, তাই জন্য সেটাকে কাজে লাগিয়ে তারা সেই অ্যান্সার্সগুলোকে অত বেটার করতে পারছে, অত ভালো করতে পারছে। তুমি না শিখে শুধু এমসিকিউ কয়েকখানা মুখস্থ করে গিয়ে কখনো কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারবে না, তোমার যদি সব টপিকগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকে এবং তুমি যদি তার আগে বেশ কিছু মক টেস্ট প্র্যাকটিস পেপার সময় ধরে সুন্দর করে প্র্যাকটিস না করে থাকো, এমসিকিউ সলভ করা প্র্যাকটিস করে না থাকো। ক্লিয়ার হলো? সেটা সব স্টুডেন্টদের জন্য বলছি। যারা 12th-এ আছো তারা 11th-এ অলরেডি পড়ে নিয়েছো, কিন্তু তোমাদের কাছে একটা 12th-এর প্রেশার আছে, তোমাদের বোর্ড এক্সাম আছে, 12th-এর সিলেবাস কমপ্লিটের ব্যাপার আছে। তো সেই জন্য আমার মনে হয় যারা ক্লাস 12th-এর স্টুডেন্ট আছো তারা 12th-টা যেহেতু তোমাদের মেন, বোর্ড এক্সামেও ফোকাস করতে হচ্ছে, তাই সেটার জন্য তো তোমাদের বোর্ড এক্সামের পড়াশোনা মানে 12th-এর সিলেবাস চ্যাপ্টার্স পড়তেই হচ্ছে, সেটাকে খুব ভালো করে পড়ো যাতে সেটা বোর্ডেরটাও হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা নিট জেন পাসেরও ওই চ্যাপ্টার বেসিসে যা কোশ্চেন্স আছে সলভ করো, যা টপিকস আছে পড়ে ফেলো। এইটুকু তোমাদের করতেই হবে যদি কেউ চাও যে রানিং ব্যাচেই এই এন্ট্রান্স এক্সামগুলোকে ক্র্যাক করার। তো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 12টায় যদি কেউ শুরু করে থাকো, অনেক স্টুডেন্ট আছে যারা 11th-এ কম্পিটিটিভ এক্সামসগুলো দেবে বলে ভাবে না, 12th-এ উঠে কোথাও কোচিং বা কোথাও পড়ে বা কোনো গাইড নেয় এবং তখন বুঝতে পারে যে কিভাবে আমাকে প্র্যাকটিস করা উচিত ছিল, যেটা আমি 11th-এ মিস করেছি। তো তাদের ক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে 12টা যেহেতু তোমরা এখন পড়ছো, তাই 12টাকে খুব ভালো করে পড়তে থাকো। 12th পোর্শনের যা কোশ্চেন আছে সেটা যেমন তোমরা থিওরি পড়ছো এইচএসের জন্য, সেটাকে ডেপথে পড়ো। কেন এইচএসে কি হয়, বেশ কিছু কোশ্চেন্স আমরা না বুঝে মুখস্থ লাইন বাই লাইন করে লিখে দিলেও মার্কস পেয়ে যেতে পারি, যেটা নিট বা জেন পাসের জন্য হবে না। তোমাকে বুঝতে তবে অ্যান্সার করতে পারবে, তাই বুঝে পড়ো এবং একই সাথে তোমরা ওই চ্যাপ্টার বেসিসে এমসিকিউ সলভ করতে থাকো। তো এভাবে করতে থাকো, তার সাথে সাথে একটু তোমরা চেষ্টা করো অন্তত উইকে একদিন করে যেন তোমরা 11th-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 1-2 দিন তোমরা সময় 11th-কেও দিতে পারো। কিন্তু তা না হলে দেখবে যে এইচএসের এক্সামের পর যেটুকু সময় পাচ্ছ সে সময় 12টাকে রিভাইজ করা প্লাস 11th-এর অতটা চ্যাপ্টার, স্বাভাবিক কথা সবার ভুলে যাওয়াটাই স্বাভাবিক, যে 1 বছর তোমরা 11th-এ একদম টাচে যদি না থাকো ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, সবাই ভুলে যাবে। তো সেই জন্য কিন্তু প্রতি সপ্তাহে একটু নিজেদের রুটিন অনুযায়ী, কেউ রুটিন তোমাদেরকে আলাদা করেভাবে বানিয়ে দিতে পারে না, নিজেরা নিজেদের শিডিউলস অনুযায়ী একটু রুটিন করে রাখো কি যে সপ্তাহে 1 দিন কি 2 দিন আমরা 11th-এর কিছু চ্যাপ্টার্স হলেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে মিশিয়ে পড়বো, টাচে থাকবো যাতে টপিকগুলো একেবারে না ভুলে যাই এবং তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করব। তো এটা 12th-এর জন্য। আর সবথেকে সুবিধাজনক পরিস্থিতিতে আমার মনে হয় যারা ক্লাস 11th-এ আছো তাদের জন্য, তারা এখনই যারা ভেবে নিয়েছো যে হ্যাঁ আমি নিট এবং জেন পাস এগুলো ক্র্যাক করব এবং সুন্দরভাবে তারাও কিন্তু পড়াশোনা করার অনেক টাইম পাচ্ছ যদি এটাকে বুঝে নাও। অনেক স্টুডেন্ট আছে কিছুতেই বুঝতে চায় না যে ক্লাস 11 থেকেই আমাদেরকে সিরিয়াসলি নিটের জন্য প্রিপারেশান নিতে হবে কি জেন পাসের জন্য প্রিপারেশান নিতে হবে। তো সেক্ষেত্রে তারা কি করবে না, ক্লাস 11th-এ যা পড়ছো, যেটুকু চ্যাপ্টার পরপর টিচাররা পড়াচ্ছেন সেই চ্যাপ্টার্সগুলো পড়ো, প্লাস তার সাথে তোমরা কি করবে এমসিকিউ প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার্সের অবশ্যই, এবং বুঝে পড়বে, যেটা 11th এবং 12 বা পাস আউট সবার জন্য বললাম এবং সবার ক্ষেত্রে সব স্টুডেন্টদের জন্য মক টেস্ট বা মান্থলি টেস্ট এগুলো
এইগুলো সব কিন্তু প্রচণ্ড ম্যান্ডেটরি। এবং টেস্ট মানে এরকম নয় যে একটা পেপার কোশ্চেন নিয়ে বসে গেছি তো সেটা ওই 90 মার্কসের মানে 90 নাম্বারস অফ কোশ্চেন্স, বা যদি এখনকার নিটের প্যাটার্নের উপর দেখো 100 কোশ্চেন্স হোক বা সেটা 50 কোশ্চেন জেনপাসের জন্যই হোক, তো সেই টাইমটা নিয়ে বসলাম, সেটাকে আমি 1 ঘন্টা কমপ্লিট করা মিনিমাম উচিত ছিল, সেটাকে আমি বসেছি তো শুরুই করেছি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে একটা করে এমসিকিউ করছি, ওটাকেই ভাবছি প্র্যাকটিস বা টেস্ট। একদম না, তোমরা টাইম সেট করে এক্সাম দাও, ঠিক আছে? একদম যে 1 আওয়ার্স তো 1 আওয়ার্স, আমি 1 আওয়ার্সেই কমপ্লিট করব, দেন চেক করব আমার কি ভুল হয়েছে, কি ঠিক হয়েছে, কত নেগেটিভ হয়েছে, কত মার্কস পেলাম, দেন কেন ভুল হয়েছে, মার্কস কেন কম হয়েছে, যেটা নেগেটিভ হয়েছে সেই নেগেটিভটা কেন হলো, ঠিক আছে? সেটা আমার বোঝার ভুল, না ভুল পড়েছিলাম ভুলে গেছি, না ওই টপিকটা কোনোদিন পড়িনি সেই জন্য অ্যান্সারটা পারিনি কিন্তু ভুল করে মার্ক করে দিয়েছি, নেগেটিভ হয়ে গেছে, বা যে অ্যান্সার্সগুলো তোমরা ছাড়লে সেটা কেন ছাড়লে, ভুলে গেছো কি না, বা কনসেপ্টটা সম্পর্কে জানা নেই কি না, সেটা কিন্তু তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এবং সেখান থেকে যা সমস্যা, তোমাদের টেস্টগুলো নেওয়ার কারণই এটা, যে যেটা সমস্যা সেটা যেন তোমরা রেকটিফাই করতে পারো, বুঝতে পারো। নিজেরা বুঝতে না পারলে অবশ্যই তোমরা তোমাদের মেন্টার্স, তোমরা যেখানে যে টিচারের কাছে পড়ছো তাদের সঙ্গে ডিসকাস করে সেগুলোকে সলভ করে নাও। শুধু এক্সাম দিলাম, দিয়ে কত মার্কস পেয়েছি দেখে বন্ধ করে রাখলাম, সেটা করে কোনো লাভ নেই। তোমাদেরকে নিজেদেরকে কিন্তু এক্সামের দেওয়ার পরে সেলফ অ্যানালাইসিস করতেই হবে যে আমি কেন পারিনি, আর কেন পারিনি তার কি হলে পারতাম, সেটা সবার আগে নিজে দেখো। নিজে বুঝতে পারলে ঠিক ব্যাপার, যদি না বুঝতে পারো অবশ্যই 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 টিচারকে বলো যে ওই পোর্শনসগুলোয় তোমার প্রবলেম আছে, একটু যেন তোমায় হেল্প করে দেন, তোমায় যেন বুঝিয়ে দেয়। তো ওই জন্যই অনেক স্টুডেন্ট দেখো বলছো, মানে অনেকে বলে বা অনেক স্টুডেন্টের এরকম একটা অ্যাপ্রোচ থাকে যে আমি তো 11-12 টিচারের কাছে পড়ছি, টিচার তো বলেছে যে 11-12 যা সিলেবাস সেটা পড়লেই নিট জেন পাস হয়ে যায়। এরকম অনেক কথা অনেক স্টুডেন্টসের কাছে থেকে আমি শুনছি। আমি জানি না কোনো টিচার সত্যি তোমাদের এটা বলেছেন না তোমরা নিজেরাই সেটা ভেবে নিয়েছো, মানে নিজেরা ওটা ভাবতে চাইছো তাই ভাবছো। কিন্তু দেখো একটা পরিষ্কার কথা বলি যে শুধু 11-12 জন্য পড়ে নিট বা জেন পাস ক্র্যাক হতে পারে না, একেবারে বলছি না, কিন্তু সেক্ষেত্রে তোমায় নিজেকে প্রচুর এফোর্ট দিতে হবে। যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা আছো তারা সবাই টেক্সট বুক হিসাবে আমরা সাতরা বা যেগুলো আমরা পড়ে থাকি আর কি, তো সেই বইগুলো পড়ছি, বইগুলো মোটেও খারাপ নয়, কিন্তু নিটের বা জেনপাস, এখন জেনপাসেরও কিছু কোশ্চেন্স আমরা দেখছি। বিশেষ করে নিটকে তো আমি অবশ্যই বলবো এনসিইআরটি তোমাকে পড়তেই হবে, এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়তে হবে। এবার এনসিইআরটির প্রত্যেকটা লাইন অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে ম্যাম এনসিইআরটি তো ভলিউম অনেক কম, দেখে মনে হয় কি যে আমাদের টেক্সট বুকগুলো অনেক বড় বড়, তার থেকে বোধহয় এনসিইআরটি সোজা, কিন্তু এনসিইআরটি পড়তে বসলে এনসিইআরটির ভাষা ঠিক মতন বুঝতে পারি না, বা এনসিইআরটি পড়ে ঠিক সেই টপিকটা সম্পর্কে কি বোঝাতে চাইলো বা কি বলতে চাইলো সুন্দরভাবে বুঝতে পারি না, যেটা কিন্তু আমাদের টেক্সট বুকগুলো পড়লে বুঝি, তো সেই জন্য সেটা পড়ি। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে কি না, নিটের জন্য কিন্তু ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব কিছুতেই একদম এনসিইআরটির লাইন তুলে তুলে কোশ্চেন্স দেয়। তুমি একটা চ্যাপ্টার ধরো মরফোলজি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেখানে অনেক জানো মরফোলজি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে প্রচুর এক্সাম্পলস থাকে, তো অনেক এক্সাম্পলস থাকে, সেটা হচ্ছে কোথায় না আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হিউজ সিলেবাস, প্রচুর ইনফ্লোরেসেন্সের দেখো টাইপস পাবে, কিন্তু অত ইনফ্লোরেসেন্সের টাইপস কিন্তু আমরা এনসিইআরটিতে পাবো না। কিন্তু নিটে কি বলা হয় যে সিলেবাস বেসড অন সিবিএসসি, তো সিবিএসসি সিলেবাসে যা পড়াচ্ছে সেটা মেন টপিক বা মেন সিলেবাস আমার নিটের জন্য। তো নিটে সেই জন্য আমাকে কিন্তু এক্সাম্পলস যদি এনসিইআরটিতে 4টে দেওয়া থাকে সেই 4টেও খুব ইম্পর্টেন্ট, আর ওই একই টপিকে এক্সাম্পল যদি 7টা কি 8টা দেওয়া থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুকে, তো সেটা ইম্পর্টেন্ট নয়, আমি পড়তে বারণ করছি না, কিন্তু আমার বক্তব্যটা এখানে যে ওই 7খানা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুকের এক্সাম্পল মনে রাখতে গিয়ে এনসিইআরটির 3টে এক্সাম্পলকে যেন তোমরা ভুলে না যাও। তোমরা ওই 3টে এক্সাম্পল মনে রেখে দেন তোমরা 7টা 10টা যা খুশি পড়ো। মানে আমার কথা হচ্ছে এনসিইআরটির একটাও ইনফরমেশান, ইভেন সামারি আর ইন্ট্রোডাকশান অ্যান্ড সামারিতে যা যা বলা আছে সেগুলোরও সব ইনফরমেশানকে আগে খুব ভালো করে গ্রিপে এনে দেন তুমি আদার্স যে কোনো বই থেকে তুমি ইনফরমেশান গ্যাদার করো, কোনো প্রবলেম নেই। কিন্তু এনসিইআরটির একটা ইনফরমেশানকেও বাদ দিয়ে আমি অন্য বই পড়তে গেলে কিন্তু সমস্যা হতে পারে।
প্রবলেম হতে পারে সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে যদি কেউ খুব ভালো করে স্টাডি করে এটাকে ভেবে দেখো এনসিইআরটির সাইজটা ছোট, এবার আমরা ওই বইটা দেখে ভাববো কি যে ভলিউম ছোট, এটাকে আমি পারবো বলে মনে হয় প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে। কিন্তু তোমরা অল ইন্ডিয়া বেসিসের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইএসসির যে বুকগুলো আছে, ট্রুম্যানস বলো, তো এরকম যে বইগুলো ধরো পাচ্ছ, সৃজন, ট্রুম্যান, সব বই সব ভালো, কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের পড়ার সময়টা কইটুকু আছে এবং সেটার উপর বেস করে আমি কতখানি পড়তে পারবো বা আমি কি এক্সামটা দিতে যাচ্ছি সেটার উপর মাথায় রেখে আমাকে তো পড়তে হবে। তো সেই জন্য যে বইয়ের ভলিউমটা এতটা, তো সেটা দেখে আমরা নিজেরা এমনি ভয় পেয়ে যাব যে এত বড় ভলিউমের একটা বইয়ের প্রত্যেকটা লাইন আমি পড়বো কী করে, যে ম্যাম বলছে যে প্রত্যেকটা লাইন আমাকে ভালো করে পড়তে হবে, তো এত বড় ভলিউমের বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন কি মনে রাখা সম্ভব? তো এটা যেই স্টুডেন্ট সাইকোলজি, স্টুডেন্টস কেন সবার মনে এটা আসবে, তো তখনই দেখবে সেটা আর পড়তে ইচ্ছা করবে না বা আমরা পড়তে পারবো না। কিন্তু এনসিইআরটির সাইজটা, ভলিউমটা অনেক কম, তো তাই জন্য সেটা দেখে তোমার এরকম মনে হবে না, ভাববে যে হ্যাঁ আমি ট্রাই করলে আমি পারবো, এটা করা যেতে পারে। তো তাই জন্য সেটা দেখবে তোমরা পড়বেও, লাইন বাই লাইন পড়তে পারবে, কিন্তু যেটা এখানে পারবে না। এবার এত বড় বই, সেখানে ইনফরমেশান সবই আছে, কিন্তু সেখান থেকে হয়তো মেন যে ইনফরমেশানটা সেটা কোনোভাবে পড়তে গিয়ে মিস হয়ে গেল। বুঝতেই পারছো, অনেক জিনিস থেকে মেন জিনিসটা ছেঁকে তোলাটা সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে বুঝতে না পারলে সেই ইনফরমেশানটা বাদ চলে গেল। কষ্ট করে এত মোটা বই অনেক কিছু পড়লে কিন্তু পার্টিকুলার যেটা খুব দরকার ছিল নিটের জন্য সেটা হয়তো বাদ চলে গেল। তো সেই জন্য প্লিজ আমি তোমাদের সবাইকে বলছি, আগে এনসিইআরটিটা খুব ভালো করে রেডি করে নাও, দেন তোমরা আরও যা দরকার সেই বইগুলো যদি তোমাদের ভালো লাগে, আরও বেশি ইনফরমেশান চাও, তো অবশ্যই পড়ো, কোনো সমস্যা নেই সেখানে, ঠিক আছে? তো এবার তাহলে লাস্ট আমি একটা কথা দিয়ে শেষ করি, যে সবাই যেটা বলছো, জানতে চাইছো যে তিন ধরনের যে স্টুডেন্টসরা আছো, যে তারা কে কীভাবে প্রিপারেশান নেবে। সবার জন্য এটা কমন যে আমি এনসিইআরটি পড়বো, সবার জন্য এটা কমন যে আমি অবশ্যই মক টেস্ট দেবো, সবার জন্য এটা কমন যে আমি প্রত্যেকটা মক টেস্ট বা মান্থলি টেস্ট যাই না কেন দেওয়ার পর আমার কি ভুল হয়েছে, কি ঠিক হয়েছে, কেন নেগেটিভ হয়েছে, কেন কোনো অ্যান্সার ছেড়েছি, সেগুলোকে অবশ্যই অ্যানালাইসিস করব এবং বুঝতে না পারলে টিচারের হেল্প নেব। আর লাস্ট যেটা, যে থিওরিটা আমরা কিভাবে পার্টে পার্টে পড়বো সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। 11th স্টুডেন্টরা অ্যাটলিস্ট 11টাকে খুব ভালো করে রেডি করো, সেটার উপর বেস করে মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো। 12টাকে খুব ভালো করে পড়ো, তার সাথে সাথে চেষ্টা করো উইকে 1 দিন 2 দিন রাখতে, যাতে 11টাকে তোমরা রেডি করতে পারো ধীরে ধীরে। আর অবশ্যই পাস আউট স্টুডেন্টরা ওভাবে 11, 12 নয়, টোটালটা তোমার সিলেবাস সেভাবে দেখে পুরো ব্যাপারটাকে ভাগ করে নিয়ে খুব ভালো করে প্রিপারেশান নাও। তো আশা করি সবাই বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।